সাইফুস ক্লাসরুমের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বে আমরা ওয়াটার পারমিবিলিটির কিছু বেসিক বিষয় এবং তার পরবর্তীতে আরও দুইটি টেস্ট যেমন ওয়েটিং টাইম এবং স্প্রে টেস্ট নিয়ে কথা বলেছি। তো আজকের ভিডিওতে এর পরবর্তী ধাপের অর্থাৎ আরও বাকি তিনটি টেস্ট নিয়ে কথা বলবো। আর সেই তিনটি টেস্ট হচ্ছে প্রথমেই ড্রপ পেনিট্রেশন টেস্ট, তারপর হচ্ছে বান্ডেসমেন্ট টেস্ট এবং তৃতীয়ত হচ্ছে মানে ওয়াটার হেড প্রেশারের সাহায্যে যে টেস্ট করা হয় সেই টেস্টটা আমরা দেখব। মূলত আজকে তিনটি টেস্ট নিয়ে কথা হবে। তো দেরি না করে চলুন শুরু করি, কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে টেস্টগুলো সম্বন্ধে আলোচনা করি। প্রথমে যে টেস্টটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ড্রপ পেনিট্রেশন টেস্ট। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টেস্ট নিয়ে আমরা কথা বলবো। ড্রপ পেনিট্রেশন টেস্ট হচ্ছে এরকম একটি টেস্ট যেখানে কিনা পানির যে ফোঁটা আছে সেটা একটা নির্দিষ্ট ড্রপ বারবার একটা জায়গায় ফেলতে হয়। কারণ হচ্ছে আমরা যখন কাপড়ের কথা বলি, কাপড় এরকম যখন ইন্টারলেসমেন্ট থাকে, কাপড়ের মাঝখানে কিছু কিছু ছিদ্র থেকে থাকে। যখন ইন্টারলেসিং পয়েন্ট থাকে, এই যে দুই ইয়ার্নের মাঝখানে গ্যাপে কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে যখন কাপড় পরে তখন পানির যে ফোঁটা থাকে সেটা মুক্তার মতো পার্লের মতো পানির কাপড়ের উপর বসে থাকে। এরপরে কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে যায় এবং কাপড়ের মধ্যে পেনিট্রেট করে প্রবেশ করে। তো কাপড়ের মধ্য দিয়ে এই পানির ফোঁটা যে প্রবেশ করবে সেটার গতি কেমন হবে বা কত দ্রুত এটা কাপড়ের ভিতর দিয়ে প্রবেশ করে ছড়িয়ে পড়বে, এই বিষয়টাকে দেখার জন্যই মূলত আমরা ড্রপ পেনিট্রেশন টেস্ট করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টে বারবার পানির ড্রপ ফেলে সেই ড্রপগুলা কাপড়ের ভিতর দিয়ে পাস করে মানে পেনিট্রেট করে যাওয়ার যে সময়টা সেটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড কন্ডিশনে দেখা হয়। সেজন্য এটাকে বলা হচ্ছে ড্রপ পেনিট্রেশন টেস্ট। তো আমরা যদি এখানে দেখি যে দ্য ওয়াটার এন্টার দ্য পোর অফ দ্য ফেব্রিক অ্যান্ড বিকাম ওয়েট, মূলত কাপড়ের ছেদু দিয়ে পানি প্রবেশ করে এবং সেটা তখনই সিক্ত হয়। এই জন্য ড্রপ পেনিট্রেশন টেস্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে এক জায়গায় একটা স্পট ফেলতে হবে বারবার। যেমনটা এখানে বলা হচ্ছে ড্রপ রিকোয়ার্ড টু পেনিট্রেট দ্য ফেব্রিক টু দ্য ইনার সাইড হোয়েন অল দ্য ড্রপস ফল অন দ্য সেম স্পট। একটা সেম স্পটে যখন ড্রপ ফেলা হবে তখনই মূলত এই পেনিট্রেশনটা হবে। তো আমরা মেশিনটা দেখি, এখানে মেশিনটা দেখা যাচ্ছে। এই মেশিনের বর্ণনা যদি আমরা দিতে চাই তাহলে প্রথমেই এখানে দেখা যাচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কোনো কিছু দাঁড় করানো আছে। সেটা কি? সেটা হচ্ছে উপরের অংশে ফেব্রিক, বাইরের অংশে, মাঝখানে হচ্ছে একটা ফিল্টার পেপার, আর নিচে হচ্ছে গ্লাস প্লেট। তার মানে ফিল্টার পেপারটা ফেব্রিক এবং গ্লাস প্লেটের মাঝখানে ঠিক একটা স্যান্ডউইচের মতো আকৃতি ধারণ করেছে এবং এই পুরো অ্যাসেম্বলিটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। এবং এই অ্যাসেম্বলির নিচে হচ্ছে একটা মিরর আছে। এই মিররটা হচ্ছে আমাদের পানির ফোঁটা যখন কাপড়ের গায়ে পড়বে সেটা পেছন দিক থেকে দেখা, নিচ থেকে ভালোভাবে পরিদর্শন করার জন্য এই মিররটা ইউজ করা হয়। এরপর এখানে হচ্ছে ডিশ আছে, একটা ডিশ দেখতে পাচ্ছেন। এই ডিশের মধ্যে হচ্ছে এখান থেকে পানির ড্রপগুলা ফেব্রিক পাস হয়ে ফিল্টার পেপার থেকে নিচে এসে আস্তে আস্তে গড়িয়ে এসে এখানে জমা হবে। তো এখানে কতটুকু পানি জমা হলো সেই বিষয়টা আমরা দেখার জন্য এই ডিশটা এখানে রেখে দিই, কারণ পরবর্তীতে টেস্টিংয়ের মানটা দেখার জন্য আমার কতটুকু আসলে ওয়াটার মানে এখানে জমা হলো সেটা কিন্তু আমার লাগবে। এই জন্য কিন্তু আমরা এই ডিশটা এখানে দিচ্ছি। তো তাহলে এখানে উপরে যদি একটু খেয়াল করি, এখানে পানির যে ফোঁটা পড়বে সেটা কোত্থেকে আসবে? এখানে পানি আছে, ওয়াটার দিক থেকে ইন করানো হয় এবং ওভারফ্লো হয়ে গেলে পানি সেটা বের হওয়ার জন্য এদিক দিয়ে রাস্তা আছে। আর এটা হচ্ছে আমাদের সেই ফাইন বোর গ্লাস টিউব, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন বোর গ্লাস টিউব, মানে এটা দিয়েই পানিটা মূলত প্রবেশ করবে এখানে। এবং পানিটা যাতে ছড়িয়ে না যায় এক জায়গায়, অর্থাৎ একই পয়েন্টে বারবার যাতে পানির ড্রপগুলো পড়তে পারে সেই জন্য কিন্তু এখানে একটা ড্রট শিল্ড ইউজ করা হয়। এই ড্রট শিল্ডের কাজ হচ্ছে পানিটাকে একটা ইউনিফর্ম পাথে একটা নির্দিষ্ট জায়গায় বারবার এই ফোঁটাগুলোকে ফেলতে সহযোগিতা করা। তাহলে এই হচ্ছে মেশিনের অ্যাসেম্বলি। তো আমরা দেখি টেস্টিং প্রসিডিউরটা কীভাবে শুরু হবে। তো টেস্টিং প্রসিডিউরটা এখানে লেখা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যখনই আমরা এখান থেকে পানি ফেলা শুরু করব তখন পানির এই ফোঁটা আস্তে আস্তে পড়তে থাকবে। পড়তে এখানে পানির ফোঁটাগুলো আস্তে আস্তে একটা নির্দিষ্ট জায়গায় পড়বে। প্রথমে কিন্তু এটা মুক্তার মতো আকৃতি ধারণ করবে, অর্থাৎ পানির একটা ফোঁটা, শিশির বা একটা পানির ড্রপ, ডিউ ড্রপ যখন পড়ে কোথাও তখন কিন্তু এটা গোলাকার আকৃতি নিয়ে পানির ফোঁটার মতো থাকে। পরবর্তীতে এটা আস্তে আস্তে পেনিট্রেট করে। তো যখন পেনিট্রেট করবে তখন একই জায়গায় যেহেতু ড্রপ পড়তে থাকবে তখন পানিটা পেনিট্রেট করে ওই পাশ দিয়ে এসে আস্তে আস্তে এই ডিশে কিন্তু জমা হতে থাকবে। তো পানিটা যখন পাস করবে, এই ফেব্রিকটাকে পাস করে যাবে, তখন কিন্তু ফিল্টার পেপারটা যেহেতু নিচে আছে ফেব্রিকের নিচে, তখন কিন্তু এই ফিল্টার পেপারটা শিখতে হবে। তো আমরা জানি আসলে ফিল্টার পেপারটা এখানে ইউজ করা হচ্ছে শুধুমাত্র ফিল্টার পেপারটা সিক্ত হওয়া অর্থাৎ পানিটা প্রবেশ করাটা দেখার জন্য। তো যদি এখানে এই ফিল্টার পেপারটা, নিচের যে ফিল্টার পেপারটা আছে সেটা যদি সিক্ত হয় তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি যে পানিটা পাস করে গেল, তারপর থেকে আমরা টাইমিংটা দেখে নিতে পারছি। তো
আরেকটা বিষয় হচ্ছে এখানে ফিল্টার পেপারের পরিবর্তে অনেক সময় কিছু কিছু কেমিক্যাল পানিতে মিশিয়ে দেওয়া যেতে পারে, যে তাতে করে ওই কেমিক্যালটা যদি কখনো কোনো কিছু শিখতে হয় তখন কালার চেঞ্জ হয়ে যায়। এবং আমরা জানি লিটমাস পেপার একটা নির্দিষ্ট কেমিক্যালে কালার চেঞ্জ করে, তো তখন কালার চেঞ্জ দ্বারা বুঝতে পারবো যে পানিটা পেনিট্রেট করেছে, অর্থাৎ ওয়াটার ড্রপগুলা ফেব্রিকটাকে পাস করে পিছনের দিকে অর্থাৎ নিচের প্রান্তে চলে এসেছে, এটা বোঝার জন্য এখানে কালারও ইউজ করা যেতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে, আমরা যদি এখানে দেখি যে কোবাল্ট ক্লোরাইড ইউজ করলে এটা ব্লু রঙে পরিণত হয়, অ্যান্ড দ্য ওয়াটার ক্যান বি টিন্টেড, এইরকম করা যেতে পারে। তো যখন পানি পাস হবে তখন পানির আমরা মানটা কীভাবে নিব, মানে অ্যাপারেটাসের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা নিব হচ্ছে টাইম। হ্যাঁ, দ্য টাইম টেকেন টু কালেক্ট 100 cc আন্ডার স্পেসিফাইড কন্ডিশন ইজ অবজার্ভ টু দ্য নিয়ারেস্ট সেকেন্ড। আমরা সেকেন্ডে ভ্যালুটা দেখব, 10 cc পানি এখানে জমা হতে গেলে মোট কতটুকু সময় নিচ্ছে সেটা আমরা এখান থেকে খেয়াল করে নিব। আর এখানে দ্য সাইজ অফ দ্য ড্রপ, অর্থাৎ কতটুকু বড় বড় ড্রপ এখানে ফেলা হবে, অ্যান্ড রেট অফ ড্রপিং, কত জোরে এখানে পানিটা ফেলা হবে, এবং হাইট, কত উঁচু থেকে এই ড্রপগুলো ফেলা হবে, এবং আদার যে ডাইমেনশনগুলো আছে এই সবগুলো বিষয় কিন্তু ভেরি করতে পারে। এটা কনস্ট্যান্ট রাখতে হলে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেথডের জন্য আমাদেরকে এই জিনিসগুলো কনস্ট্যান্ট রেখে দিতে হবে, এবং এটাকে চেঞ্জ করে বিভিন্ন স্ট্যান্ডার্ড মেথডে বিভিন্নভাবে রেজাল্টকে ইন্টারপ্রিট করা যেতে পারে। এর পরবর্তীতে আসা যাক, আমরা এই যে বুন্ডেসম্যান টেস্টের কথা বলবো। এটা একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট। ওয়াটার পারমিবিলিটির কথা যখন আমরা বলবো তখন এই বান্ডেসম্যান টেস্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। কারণ হচ্ছে এই বান্ডেসম্যান টেস্টার যখন আমরা ইউজ করি তখন এই টেস্টার কিন্তু যে কাজটা করছে, আমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, আমি যদি বিষয়টা এক্সপ্লেন করি তাহলে বোঝা যাবে। যে আমরা রেইনকোট যখন পরি, এই রেইনকোটটা এরকম না যে এক জায়গায় বসানো থাকে তার উপর সবসময় পানির ফোঁটা পড়তে থাকে, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে রেইনকোটের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এইটা যদি কেউ পরিধান করে তাহলে সে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে থাকবে এবং অনেক জোরে বৃষ্টি তার গায়ে পড়তে থাকবে। তাহলে এখানে দুইটা অ্যাকশন সিমultaneously ঘটবে, সেটা হচ্ছে অনেক হাই শোয়ার, মানে অনেক বেশি পরিমাণ পানি রেইনকোটের মধ্যে প্রবেশ করবে, মানে আগত হবে, পড়বে, এবং ওই সময়েই কিন্তু আমাদেরকে হাঁটতে হবে, অর্থাৎ মেকানিক্যাল একটা অ্যাকশন পড়বে কাপড়ের উপর, মানে কাপড়টা একটা অ্যাব্রেশনের মধ্যে দিয়ে যাবে, পাশাপাশি ওই সময় কাপড়ের মধ্যে শোয়ারও হবে। তো সেই ক্ষেত্রে তখন এই যে আগের যে টেস্টগুলো আছে, আমরা যে টেস্টগুলোর কথা বললাম, স্প্রে টেস্ট, ড্রপ পেনিট্রেশন টেস্ট, এবং একটু আগে যেটা দেখলাম ড্রপ পেনিট্রেশন, এবং এইসব টেস্টগুলো দিয়ে আসলে কিন্তু একজাক্টলি রাজ করতে পারছি না। আমি যদি একটা শোয়ারের মধ্যে অনেক বেশি পানি ফেলি তারপরে কিন্তু এখানে টেস্টটা যথেষ্ট না, এখানে নিচ থেকে একটা মুভমেন্ট দিয়ে কাপড়টাকে মুভ করতে হবে, যেহেতু যে রেইনকোট পরবে সেও আসলে বেসিক্যালি মুভ করে থাকে। তো এই বিষয়টাকে টেস্ট করার জন্য মূলত বুন্ডেসম্যান টেস্টার ইউজ করা হয়, অর্থাৎ স্পেশালি রেইনকোটের ক্ষেত্রে যেখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাপড়ের উপর পানি পড়বে এবং কাপড়কে নিয়ে কেউ মুভ করছে, এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তখন এটাকে আসলে রেইনকোটের জন্য ইউজ করার জন্য দেখা হয়। তো এই বান্ডেসম্যান টেস্ট আমরা একটু দেখি এখানে যে কন্টিনিউয়াসলি এক্সপোজিং ফেব্রিক ফর হেভি শোয়ারের জন্য হয়। তো মূলত এটা শোয়ার প্রুফ দিয়ে আমরা করতে পারবো না, এই জন্য দ্য বান্ডেসম্যান টেস্ট স্যাটিসফাই দ্যাট কন্ডিশন, এটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তো আমরা প্রথমে মেশিনের বর্ণনাটা একটু দিচ্ছি। এটা খুব জটিল কিছু না, একটু সিম্পল ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এখানে কিছু নিচে কাপ বা বেজেল আছে, নিচে হচ্ছে কাপ বেজেল, এরকম 4টা কাপ বা বেজেল রাখা হয় মূলত টেস্টার। আমরা এখানে একটা সিম্পলিফাইড ফর্ম দেখতে পাচ্ছি, আসলে মেশিনের চিত্রটা একটু ভিন্ন। তো এই কাপ বা নজেল বা ভেজেল যেটা আছে সেটার কাজ হচ্ছে এখানের মধ্যে পানির ফোঁটা আস্তে আস্তে পড়বে, পানিটাকে সংগ্রহ করা হবে। হ্যাঁ, আর এই কাপ বা ভেজেলের উপরেই কাপড়টাকে প্লেস করা হয়, এখানে এটার উপরে কাপড়টাকে প্লেস করা হয়, ভেজেল বা কাপগুলোর উপরে, মূলত ড্রপ প্রডিউসের উপরে পানিটাকে মানে প্লেস করা হবে কাপড়টাকে, যার উপরে কিন্তু উপর থেকে শোয়ার পড়বে, মানে পানি আগত হবে। তো এটাকে যেখান থেকে পানি পড়বে, পানির ঝর্ণাটা, এটার উচ্চতা হবে 550 সেন্টিমিটার উপর থেকে। হ্যাঁ, এবং এখানে মাল্টি নজল থাকবে, অনেকগুলা পানির ফোঁটা যাতে একসাথে পড়তে পারে, যেমন বৃষ্টি যেভাবে পড়ে সেভাবে করে। এখন এইখানে যে মেকানিজমটা থাকে সেটা হচ্ছে যে এটা নিচের যে কাপ বা বেজেলগুলো আছে 4টা, এরা কিন্তু স্লোলি রোটেট করতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, রোটেটেড অ্যাট 5 RPM, 5 RPM এটা কি করতে পারে, রোটেট করতে পারে। তো যখন রোটেট করে তারা আলটিমেটলি একটা বেজেল থেকে একটা বেজেল এদিক সেদিক যাচ্ছে, আর কাপড় যেহেতু তার উপরে আছে কাপড়টাও আসলে মুভ করছে, তো সুতরাং মুভমেন্টের মধ্য দিয়ে এখানে শোয়ার পড়বে। তার মানে তখন পানির যে পেনিট্রেশনটা হবে বা ওয়াটার পারমিয়েবল কেমন এই বিষয়টা আমরা প্রপারলি টেস্ট করতে পারবো। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রিপ্রোডিউস করতেছি আমরা কি, রাবিং অ্যাকশন মেকানিক্যালি, যেহেতু এটাকে মুভ করাচ্ছি, মুভ করে একটা রাবিং অ্যাকশন মেকানিক্যালি আমরা প্রডিউস
করতে পারছি। তাহলে টেস্টটা কীভাবে দেখা হবে? আফটার 10 মিনিটস শোয়ার, 10 মিনিট এরকম পানি আপতিত হওয়ার পর, অফ কন্ট্রোল সেভিরিটি, একটা নির্দিষ্ট তীক্ষ্ণতায় 10 মিনিট যাবৎ পানি আপতিত হওয়ার পরে দ্য স্পেসিমেন আর রিমুভ অ্যান্ড 2 ভ্যালুজ আর ডিটারমাইন্ড। দুটো ভ্যালু কী কী? একটা হচ্ছে পেনিট্রেশন দেখবো, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন দেখবো। তো পেনিট্রেশন যখন দেখবো, দ্য ওয়াটার কালেক্টেড ইন ইচ অফ দ্য ভেসেল ইজ মেজার্ড অ্যান্ড দ্য মিন ভ্যালু ক্যালকুলেটেড টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার। অর্থাৎ ওয়াটার যেটা কালেক্ট করা হবে ভেজেলের মধ্যে, সেটাকে মাপবো আমরা, এবং এটাকে গড় করা হবে। গড় যে ভলিউমটা আছে সেটা ক্যালকুলেট করা হবে মিলিমিটার পর্যন্ত, মিলিমিটার লেভেলে আর কি, মিলিমিটার পর্যন্ত। আর অ্যাবজর্পশন হিসাব করার জন্য আমাকে প্রথমে আগে কতটুকু পানি, এখানে ঘটনা ঘটবে দুইটা। আমরা আবারও বলে নিচ্ছি যে এখানে কাপড় যেটা আসবে সেটার মধ্যে ঘটনা ঘটবে দুইটা। কিছু কাপড় এটার মধ্যে পাস করে নিচে চলে আসবে পানি, সেটা কিন্তু আমরা পেনিট্রেশনের মধ্যে পেয়ে যাব। আবার কিছু কাপড় কিন্তু উপরে থেকে যাবে, কাপড় কর্তৃক অ্যাবজর্ব হয়ে যাবে। তো সেই পানিটাও আমাদেরকে হিসাব করতে হবে অ্যাবজর্পশনের জন্য। তো তখন যেটা করতে হবে, এই কাপড়টাকে আগে 6টা ঝাঁকুনি দিতে হবে, যাতে উপরে সারফেসে যে পানিগুলো আছে সেগুলো পড়ে যায়। তারপরে এবার কাপড়ের মধ্যে কতটুকু ওয়াটার অ্যাবজর্ব করে গেল সেটা আমাকে টেস্ট করতে হবে। সেই জন্য যেটা করতে হবে, ফ্রম দ্য ওয়েট অফ ইচ স্পেসিমেন বিফোর অ্যান্ড আফটার দ্য টেস্ট, অর্থাৎ আমি টেস্ট করার আগে শুকনো কাপড়ের ওয়েট নেব, এবং পরবর্তীতে টেস্ট করার পরে যে 6বার ঝাঁকুনি দিয়ে পানি উপরে সারফেসগুলো ফেলে দেওয়ার পরে সেখান থেকে আবার ওয়েট নিব। এই দুটো ডিফারেন্স থেকে আমি পেয়ে যাব কতটুকু ওয়াটার আসলে কী করলো, অ্যাবজর্ব করলো। এই কতটুকু ওয়াটার অ্যাবজর্ব করলো এটা যখন পেয়ে যাব, তখন এটা আমাকে ফর্মুলাতে বসিয়ে দিতে হবে। সেটা কীরকম? এই যে অ্যাবজর্পশনের যে ফর্মুলা, ওয়েট অফ ওয়াটার অ্যাবজর্ব, উপরে কতটুকু ওয়াটার অ্যাবজর্ব করলো, আর নিচে হচ্ছে অরিজিনাল ওয়েট অফ দ্য স্পেসিমেনের অরিজিনাল ওয়েট নিচে, আর উপরে হচ্ছে ওই যে ডিফারেন্স করে যে ওয়েটটা পেলাম সেই ওয়েটটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার অ্যাবজর্ব। এটাকে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাবজর্পশন, আর উপরে পেলাম হচ্ছে পেনিট্রেশন। এই দুইটা রেজাল্ট আমরা পেতে পারি। দ্য মিন অফ দ্য 4 রেজাল্ট ইজ ক্যালকুলেটেড অ্যান্ড প্রিপেয়ার টু দ্য নিয়ারেস্ট 1%। এই দুইটার গড় করে 1% রেঞ্জের মধ্যে আমাদেরকে মানটা দেখাইতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পয়েন্ট মাস্ট বি কনসিডার ডিউরিং টেস্টিং। এখানে টেস্ট করার সময় কতগুলো বিষয় খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো মেনটেন হয়। এটা হচ্ছে টেম্পারেচার অফ ওয়াটার, মানে ওয়াটার টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ওয়াটার ডেন্সিটি চেঞ্জ হয়, আলটিমেটলি অনেকগুলো প্যারামিটার চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটার ইউজ করতে হবে। ওয়াটারের পিএইচটা থাকতে হবে 6 থেকে 8। তারপর রেট অফ ফ্লো, এটা 62 থেকে 68 মিলিমিটার পার মিনিট পার ভেজেল। প্রতি ভেজেলে 62 থেকে 68 মিলিমিটার প্রতি মিনিটে রেট অফ ওয়াটার ফ্লো দেখাইতে হবে। আর ড্রপস টু বি ইউনিফর্মলি স্পেসড অ্যান্ড দ্য ফেব্রিক টু বি কন্ডিশন ফর অ্যাট লিস্ট 24 আওয়ার্স। অর্থাৎ যে কোনো টেস্টের আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো কাপড়কে কন্ডিশনিং করতে হয়, 24 ঘন্টা পরিবেশে রেখে দিয়ে তারপরে টেস্টে যেতে হয়। স্পেসিমেন টু বি ওয়েটেড অ্যাট টাইট কন্টেনারে নিয়ে গিয়ে স্পেসিমেনের ওয়েটটা দিতে হবে, যাতে করে ওয়েটটা একুরেট হয়। আর ফাইনালি সারপ্লাস অফ ওয়াটার টু বি রিমুভ বাই 6 শার্প শেকস। যেটা আমরা আগে বললাম যে কাপড়টাকে 6টা ঝাঁকুনি দিয়ে তারপরে তার থেকে ওয়েটটা নিতে হবে, যাতে করে সারপ্লাস অফ ওয়াটারগুলো, মানে সারফেসে কিছু ওয়াটার যেগুলো জমে থাকবে এটা যাতে আলটিমেটলি পড়ে যায়। এই হচ্ছে বুন্ডেসম্যান টেস্টারের ব্যাপার, যেটা কিনা আমরা মূলত রেইনকোট টাইপের কাপড়ের ক্ষেত্রে ওয়াটার পারমিবিলিটি টেস্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। এবং এটা একটা স্পেশাল টাইপ অফ টেস্ট, যেটা দিয়ে আমরা স্প্রে টেস্ট এবং ড্রপ পেনিট্রেশন টেস্টে যে রেজাল্টটা পাচ্ছি না সেটা আমরা এখানে বুন্ডেসম্যান টেস্ট দিয়ে সহজেই পেয়ে যাচ্ছি। আজকের থার্ড টেস্ট হচ্ছে যেটাকে বলবো দ্য পেনিট্রেশন অফ ফেব্রিক বাই ওয়াটার আন্ডার প্রেশার। অর্থাৎ কোনো একটা ফেব্রিকের উপর যখন এতক্ষণ আমরা কোনো প্রেশার অ্যাপ্লাই করিনি, যখন এয়ার প্রেশার সহ কিছু একটা প্রেশার অ্যাপ্লাই করা হবে কাপড়ের মধ্যে, কাপড়ের একটা রাইট অ্যাঙ্গেলে কাপড় যদি এটা হয়, কাপড়ের মধ্যে এদিক থেকে যদি ওয়াটার প্রেশার অ্যাপ্লাই করা হয়, তাহলে কাপড়ের ভিতর দিয়ে ওয়াটারটা পাস করে যে যাবে, সেখানে কতটুকু প্রেশার দরকার হবে, কী পরিমাণ পাস হবে, কত প্রেশারে পাস হয়, এই জিনিসগুলো মূলত দেখতে হয়। তো এটাকে বলা হচ্ছে দ্য পেনিট্রেশন অফ ফেব্রিক বাই ওয়াটার আন্ডার প্রেশার। তো দ্য প্রেশার রিকোয়ার্ড টু ফোর্স, আচ্ছা আমি এগুলো বলে দিচ্ছি যে প্রেশার মানে এখানে কাজটা কী হবে, কতটুকু প্রেশার দরকার হবে একটা ফেব্রিকের মধ্যে দিয়ে ওয়াটারকে পাস করতে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বা টেস্ট করতে হবে। তো এখানে হাইড্রোস্ট্যাটিক রেজিস্ট্যান্স বলা হচ্ছে। হাইড্রোস্ট্যাটিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে কতটুকু রেজিস্ট করতে পারে এক নির্দিষ্ট অ্যাপ্লাইড প্রেশারে পানি পাস করাটাকে কতটুকু রেজিস্ট করতে পারে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক রেজিস্ট্যান্স। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল টু দ্য প্লেন অফ দ্য ফেব্রিক। ফোর্সটা অ্যাপ্লাই করা হয় রাইট অ্যাঙ্গেল টু দ্য প্লেন অফ দ্য ফেব্রিক। এটা কাপড়ের প্লেন, এটা কাপড়ের প্লেনের সাথে রাইট অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াটারটাকে অ্যাপ্লাই করা। এরকম না, এদিক থেকে না, কাপড় যদি এটা হয় কাপড়ের প্লেন বরাবর, এই যে প্লেন এটা আছে তল, এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে
প্রেস করা হবে তখন কিনা এটা এদিক থেকে পাস করে এখান দিয়ে প্লেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মূলত ওয়াটার প্রেশারটাকে অ্যাপ্লাই করা হবে। তো আমরা এখানে চিত্রের ছবিতে চলে আসি যে এখানে কি কি আছে আগে দেখি। যে ডেসক্রিপশনের মধ্যে এখানে কিছু ব্যাপার এখানে জানা তো জরুরি, সেটা হচ্ছে কি কি আছে। তো প্রথমে হচ্ছে ইনার টিউব, এই যে আউটার টিউব, হ্যাঁ, সি হচ্ছে আউটার টিউব, এ হচ্ছে ইনার টিউব। তো সি টিউব থেকে এ টিউবে পানি আসার জন্য এই যে এখানে কানেকশন আছে, এখানে দেখতে পাচ্ছেন কানেকশন আছে, মানে এখান দিয়ে সহজে পানি এদিক দিয়ে চলে আসবে। তো পানি যদি এদিক থেকে এখানে চলে আসে সহজে, মানে আউটার টিউব থেকে ইনার টিউবে আসতে পারবে। এবং এই আউটার টিউবে এই যে একটা নতুন করে আলাদা টিউব যুক্ত করা আছে, যে টিউবটা কিনা কম্প্রেসড এয়ার এদিক থেকে পাস করে, অর্থাৎ এয়ার যদি এদিক থেকে প্রেস করা হয় এই এয়ারটা কিন্তু এই আউটার টিউবের পানিটাকে ধাক্কা দিবে এবং এই পানিটা আস্তে আস্তে ইনার টিউবের পানিটাকে ধাক্কা দিবে। আর উপরে একটা স্পেসিমেন ঝুলানো হবে, স্পেসিমেন রাখা হবে, যে স্পেসিমেনটার উপর ভিতর দিয়ে পানিটা পাস করবে। হ্যাঁ, একটা রাবার গ্যাসকেটের উপরে, রাবার গ্যাসকেট এবং অরিফিসের উপরে মূলত এই স্পেসিমেনটা রাখা হয়। এই হচ্ছে মেশিনের বেসিক বর্ণনা। তবে এখানে কিছু বিষয় রাখতে হবে, যে ইনার চেম্বার আছে এটা ডায়ামিটার বলা আছে যে 5 সেন্টিমিটার, এবং আমরা যে স্যাম্পলটা নিব সেই স্যাম্পলটা জিএসএম কাটার যে স্যাম্পল সেটা হচ্ছে 100 স্কোয়ার সেন্টিমিটার। এই 100 স্কোয়ার সেন্টিমিটার স্যাম্পলই মূলত এখানে অ্যাপ্লাই করে বসানো হবে এইটার উপরে। তো তার মানে এই হচ্ছে ব্যাপার যে এখানে এই যে এটা কম্প্রেসড এয়ার আসে, কম্প্রেসড এয়ার যে আউটার চেম্বারে থাকে, আউটার চেম্বারে আসলে এখান থেকে এই যাতে ওয়াটার এয়ার যাতে লিক না করে, কিছু এয়ার হয়তো বাইরে সার্ফেসে চলে যেতে পারে অথবা এদিক থেকে ইনার চেম্বারে চলে আসতে পারে। এই জন্য লিক না করার জন্য এই যে ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা স্কার্ট বলতেছি, একটা স্কার্ট এখানে ইউজ করা হয় যাতে করে এয়ারের প্রেশার দিচ্ছি যে এয়ারটা যাতে লিক না করতে পারে। এই হচ্ছে এটার কাজ। আর এই যে কম্প্রেসড এয়ার আসছে এখানে বি টিউবের মাধ্যমে, তো এইটার অপর প্রান্তটা একটা ইউটিউব ম্যানোমিটারের সাথে যুক্ত করা আছে, যাতে করে আমি কত প্রেশারে এয়ার অ্যাপ্লাই করছি বা এয়ার প্রেশার অ্যাপ্লাই দিচ্ছি সেটা যাতে আমি টেস্ট করতে পারি। সেজন্য এখানে একটা ম্যানোমিটার দেওয়া আছে, ম্যানোমিটারে আমি ওয়াটার হেড প্রেশারটা দেখে নিতে পারবো। এখানে একটা ইউটিউব ম্যানোমিটার লাগানো আছে। আচ্ছা, পরবর্তীতে এই যে এয়ার পাস করা হয়, এয়ারটা কিন্তু এখান থেকে আসে, তারপরে এই যে এফ এর মাধ্যমে আসে। এফ হচ্ছে কন্ট্রোল ডিভাইস, আর এখানে একটা রিজার্ভার আছে, রিজার্ভারের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার সম্ভবত। আমরা তারপর একবার দেখে নিই, 3 লিটার ক্যাপাসিটি। তো তার মানে এখানে এয়ার পাস করে এফ কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে এখানে রিজার্ভার হয়ে তারপরে কিন্তু এয়ারটা দিক দিয়ে আসে। এই যে এয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে আসে, এয়ার আসার আগে কিন্তু এই অংশগুলো হয়ে আসে, ঠিক আছে। তো তার মানে এয়ার আসলো কন্ট্রোল ডিভাইস হয়ে আর হচ্ছে রিজার্ভার হয়ে। রিজার্ভার হচ্ছে এক নির্দিষ্ট পরিমাণ ফ্লো যাতে কন্ট্রোল করতে পারে, সেই জন্য রিজার্ভারের মাধ্যমে 3 লিটার ক্যাপাসিটির মাধ্যমে আস্তে আস্তে এয়ারটাকে পাস করা হয়। তো এফ এর কাজটা এখানে খুব জরুরি এবং জানা দরকার। এফ হচ্ছে কন্ট্রোল ডিভাইস। আমার এখানে একটা নির্দিষ্ট প্রেশার কিন্তু বারবার অ্যাপ্লাই করলেও কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে পানি প্রবেশ করবে না। আমাকে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট রেট অফ লোডিং যেটাকে বলে, আমাদেরকে আস্তে আস্তে লোড বাড়াতে হবে যাতে করে একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে তারপরে কাপড়ের মধ্যে দিয়ে ওয়াটারটা প্রবেশ করতে পারে। অর্থাৎ কাপড়ের যে ওয়াটার পাস করা, আমি যদি একটা নির্দিষ্ট আস্তে আস্তে বাতাস প্রবাহ দিতে থাকি সারা জীবন, তাও কিন্তু কাপড়ের ভিতর দিয়ে পানি পাস করবে না। তারপরে আমাকে এই রেটটা বা লোডিংটা অর্থাৎ এই ফোর্সটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে, বাড়াইতে হবে। তো ইনক্রিজ করার জন্যই কিন্তু আমাদের এখানে এই যে এফ, হ্যাঁ, আমি যেটা বলতে পারছি এই যে এফ কন্ট্রোল ডিভাইস, এই কন্ট্রোল ডিভাইসটা কাজ করবে। এই এফটা হচ্ছে এই 10 যেটা আমাদের দরকার আর কি, হ্যাঁ, 10 মিলিমিটার, এই যে এখানে আছে যে 10 সেন্টিমিটার অফ ওয়াটার পার মিনিট, 10 সেন্টিমিটার অফ ওয়াটার পার মিনিট, এইটা মেনটেন করতে হবে। মানে প্রতি মিনিটে যাতে 10 সেন্টিমিটার অফ ওয়াটার হেড প্রেশার ইনক্রিজ করতে পারে এরকম একটা অ্যাবিলিটি এটা থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর কন্ট্রোল ডিভাইস অ্যাপ ফ্রম এ সোর্স হুইচ প্রেশার রেঞ্জিং ফ্রম 4 থেকে 20 PSI পর্যন্ত প্রেশার কিন্তু আমাদের এই কন্ট্রোল ডিভাইসটা সাপ্লাই দিতে পারে। এবং এটা এমনভাবে ডিজাইন করা আছে যেটা বললাম যে 10 সেন্টিমিটার অফ ওয়াটার পার মিনিট, প্রতি মিনিটে 10 সেন্টিমিটার অফ ওয়াটার হেড প্রেশার ইনক্রিজ করতে পারে, যাতে আস্তে আস্তে স্লোলি, মানে প্রতি মিনিটে এই রেটে আস্তে আস্তে ইনক্রিজ করে যাবে। +-5ও হতে পারে, 0.5ও হতে পারে। তবে অন্যান্য টেস্ট স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু এটা 50 সেন্টিমিটারও আছে। অর্থাৎ আমি কোন মেথডে টেস্ট করছি, ISO, AATC বা আরও যেসব মেথড আছে, আমি কোন মেথডটায় টেস্টটা করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই মেথডের উপর ভিত্তি করে আমার এটা চেঞ্জ হবে। 10-এর জায়গায় 50 সেন্টিমিটার ওয়াটার হেড প্রেশার পার মিনিট এরকম রেটে ইনক্রিজ করেও কিছু মেথড আছে। তো আমি এই টেস্টে একটা ভিডিও আগে দেখাতে চাচ্ছি যাতে করে বিষয়টা ক্লিয়ার হয়, আমি তারপরে প্রসিডিউরে চলে যাব। একটা ভিডিও আমরা দেখে নিই।
জন্য আমরা একটু দেখি, এখানে এই হচ্ছে মেশিনটা, উনি এক্সপ্লেন করছেন। এখানে জিএসএম কাটার দিয়ে কাটতে হয় 100 সেন্টিমিটার, 100 স্কোয়ার সেন্টিমিটার এবং 5টা স্যাম্পল নিতে হয়। হ্যাঁ, উনি কেটে নিচ্ছেন। আমরা এখানে যে মেশিনে চলে যাচ্ছি। তো মেশিনে যেটা হয় সেটা হচ্ছে এখানে এই মেশিনের এইটা হচ্ছে মূল পার্টস, এই পাশে এখান থেকে আমরা ওয়াটার হেড প্রেশারটা দেখতে পাবো এবং এখানেই আমাদের ইনার আউটার টিউব যেগুলো আছে সেখান থেকে মানে এয়ারটা হয়ে ওয়াটার পাস করে। তো আমি মেশিন যখন স্টার্ট দিব তখন এই যে এখানে মেশিন স্যাম্পলকে আটকানোর সুযোগ আছে। তো প্রথমে আগে মেশিন স্টার্ট দিয়ে পানিটা এখানে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পানিটা এখানে আসবে, আমরা একটু দেখি। মেশিন স্টার্ট দিল, এই যে পানি আসতেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পানি এখানে আসা শুরু করলো। তার মানে পানি যখন এখানে চলে আসবে তারপরে আমি এখানে স্যাম্পলটা প্লেস করব। মানে পানি আমার এই গ্যাসকেট দিয়ে চলে এসেছে, বাট আমি স্যাম্পলটাকেও যখন তখন স্যাম্পলের ভিতর দিয়ে পানিটা পাস করবে কিনা সেটা আমার দেখা দরকার। তো এইরকম পানি আসার পর এই স্যাম্পলটাকে এখানে প্লেস করে স্যাম্পল হোল্ডার দিয়ে আটকে দিতে হবে। এবার মেশিন স্টার্ট দিলে শুধু মানটা নেওয়া। এই যে প্রথম দিকে কিছু কিছু এই যে ড্রপ আসছে ছোট ছোট, তখন কিন্তু আমার মান নেওয়ার দরকার নাই। আমার তিনটা বড় বড় ড্রপ আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, তারপরে আমি প্রেশারটা দিতে হবে। এই যে আমরা দেখি, এই যে এখানে আমি প্লে দিচ্ছি, এই যে এখানে আস্তে আস্তে এই ড্রপগুলো কিন্তু বেড়ে চলেছে। হ্যাঁ, এরকম ড্রপগুলো যখন বেড়ে চলেছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে ড্রপগুলো আস্তে আস্তে এই যে পানি প্রবেশ করা শুরু করলো। এরকম যখন 3টা ড্রপ পাবো তখন মেশিনটা বন্ধ করে আলটিমেটলি এখান থেকে এই রিডিংটা দেখে নিতে হবে যে এখান থেকে কত প্রেশার দরকার হলো। হ্যাঁ, এই হচ্ছে টেস্টিংয়ের ব্যাপারটা। যাতে করে আমরা ব্যাপারটা বুঝতে পারি সেজন্য আমরা ভিডিওটা দেখে নিলাম। তো এবার প্রসিডিউরে চলে যাচ্ছি। প্রসিডিউর হচ্ছে সার্কুলার স্পেসিমেন 6 সেন্টিমিটার ডায়ামিটার, আমার যে ইনার টিউবটা হচ্ছে 5 সেন্টিমিটার ডায়ামিটারের ছিল। হ্যাঁ, আমরা এটা বলছিলাম যে 5 সেন্টিমিটার ডায়ামিটারের ইনার টিউবটা চেম্বার 5 সেন্টিমিটার। এখানে 6 সেন্টিমিটার স্যাম্পল মানে হচ্ছে আলটিমেটলি 100 স্কোয়ার সেন্টিমিটারটাকে সাপোর্ট করবে, অথবা অন্য স্ট্যান্ডার্ডে এরকম আসবে। তো আমরা এই যেটা বললাম এটাকে এখানে প্লেস করে ওখানে পানি আসবে, পানি আসার পর পানিটা কী রেটে পাস করে সেই বিষয়টা আমাদেরকে অবজার্ভ করতে হবে 3টা পয়েন্ট অফ ভিউতে। তো টেস্ট স্পেসিমেন ইজ রিমুভ, the used water thrown away, fresh distilled water is poured into the test cell and the operation is repeated for 8 samples and the mean value is calculated. অ্যাভারেজটা আমাদেরকে তখন হিসাব করতে হবে। আর এই হচ্ছে মূলত আমাদের এই ওয়াটার দ্য পেনিট্রেশন অফ ফেব্রিক বাই ওয়াটার আন্ডার প্রেশার। এটা তার মানে আমরা একটা নির্দিষ্ট কাপড়ে কতটুকু প্রেশার অ্যাপ্লাই করতে হবে তার মধ্যে দিয়ে ওয়াটার পাস করতে, এই বিষয়টা যখন আমাদেরকে দেখতে হয় তখন আমরা মূলত এই টেস্টের মধ্যে দিয়ে যাই। অনেক ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনগুলো এরকম থাকে যেখানে কিনা কাপড় কতটুকু ওয়াটার পাস করবে সেটা আমরা জানি না, তবে পাস করে মানে নর্মাল সিচুয়েশনে, বাট একটা নির্দিষ্ট সার্টেন প্রেশারে কাপড় কিন্তু ওয়াটারকে পেনিট্রেট করতে দিবে বা ওয়াটার পেনিট্রেট করবে, পাস করবে। তো তখন সেই ক্ষেত্রে আমার ওয়াটার হেড প্রেশারটা কত লাগবে বা কত প্রেশারে এটা পাস করে সেটা জানাটা জরুরি। এই জাতীয় ক্ষেত্রে আমাদের এই টেস্টটা অনেক ইম্পর্টেন্ট একটা টেস্ট, অর্থাৎ ওয়াটার পেনিট্রেশন বা ওয়াটার পারমিবিলিটি অ্যাট আন্ডার প্রেশার। সর্বশেষ আরেকটা ছোট্ট টেস্টের কথা বলে আমি আজকের শেষ করছি। যে এখানে আমি যদি একটু খেয়াল করি, দ্য ওয়াটার পার্কুলেশন টেস্টটা একটু বলবো। এটা যদিও খুব ছোট এবং সিম্পল এবং আগেগুলোর সাথে সম্পর্কিত না এবং এটা বলার কথা ছিল না। আফটার বিং টেস্টেড ইন দ্য হাইড্রোস্ট্যাটিক হেড অ্যাপারেটাস, এই যে আমরা হাইড্রোস্ট্যাটিক হেড অ্যাপারেটাস টেস্ট করলাম, দ্য স্যাম্পলস মে বি ইমার্জড ইন ওয়াটার ফর 24 আওয়ার্স অ্যান্ড দেন সাবজেক্টেড টু দ্য হেড অফ 100 সেন্টিমিটার ওয়াটার। অর্থাৎ 24 ঘন্টা যদি আমি এটাকে পানিতে চুবিয়ে রাখি, তারপরে যদি আবার এটা 100 সেন্টিমিটার ওয়াটার হেড প্রেশারের মধ্যে দিয়ে এটাকে পাস করি, তখন কি ঘটবে? দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ পার্কুলেটেড থ্রু দ্য ফেব্রিক ইন দ্য ফার্স্ট 500 সেকেন্ড ইজ কালেক্টেড অ্যান্ড মেজার্ড। অর্থাৎ 500 সেকেন্ডে কতটুকু ওয়াটার তার মধ্যে দিয়ে পাস করে এটা আমরা তখন দেখি, তখন আমরা পার্কুলেশনটা হিসাব করতে পারি। সেটা কি W/3.92 মিলিমিটার পার 1000 সেকেন্ড। এটা এককটা হচ্ছে এটা অ্যাট 1 মিটার ওয়াটার হেডে মিলিমিটার পার 1000 সেকেন্ডস, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, তো এখন আমার এই ওয়াটার হেড কি 1 মিটার ছিল নাকি কত ছিল সেটা আমার দেখার দরকার নাই, কারণ হচ্ছে আমার ডব্লিউটা কি সেটা স্পেসিফাই করে দেওয়া আছে। সেই ডব্লিউ বসালে আমি 3.92 দ্বারা ভাগ করলে আলটিমেটলি এটা 1 মিটার ওয়াটার হেডের জন্য চলে আসবে এবং 1000 সেকেন্ডের জন্য চলে আসবে। যদিও আমাকে স্যাম্পল বলতেছে 500 সেকেন্ডের জন্য টেস্ট করার কথা, বাট আমার এখানে এককটা 1000 সেকেন্ডেই আসবে, কারণ হচ্ছে আমার ডব্লিউটা অন্য কিছু স্পেসিফাই করে। ডব্লিউটা কি স্পেসিফাই করে? ডব্লিউ ইজ দ্য ওয়েট অফ ওয়াটার ইন গ্রামস, ওয়াটারের ওয়েটটা গ্রামে, কালেক্টেড ফ্রম 4 স্পেসিমেন ইন 500 সেকেন্ড। 500 সেকেন্ডে 4টা স্যাম্পল থেকে যতটুকু মানে ওয়াটার কালেক্ট করা হয় সেটা হচ্ছে
আমার এই ডব্লিউ। তো যখন আমি 500 সেকেন্ডের জন্য এবং 4টা স্যাম্পলের স্পেসিমেনের মান হিসাব করব, তখন এই ডব্লিউর মানটা তা হবে। তাই তবে যদি আমি 3.92 দ্বারা ভাগ করি, তখনই আমার আলটিমেটলি এককটা আসবে মিলিমিটার পার 1000 সেকেন্ড 1 millimeter of water head pressure. So this type of test is suitable for measuring the performance of fabrics intended for use as tent cloth, water bucket, etc. আমাদের যে তাঁবুর কাপড় আছে এটাকে ভিজিয়ে রেখে এই টেস্টটা করা যেতে পারে। এবং ওয়াটার বাকেট, যেটা আমি এই চ্যাপ্টারের প্রথম দিকে বলেছিলাম, এই ওয়াটার বাকেটের জন্য মূলত এই টেস্টটা আমাদের প্রয়োজন হবে। তো আলটিমেটলি এই হচ্ছে ওয়াটার পারমিবিলিটির ব্যাপার। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, আগের 2টা ভিডিওতে আমি ওয়াটার পারমিবিলিটির বেসিক বিষয় এবং আরও 2টা টেস্টের কথা বলেছি, স্প্রে টেস্ট এবং ওয়েটিং টাইম টেস্ট, এবং আজকে 3টা এবং একটা ছোট টেস্ট সহ মোট সবগুলো টেস্টের ব্যাপারে আলোচনা করলাম। তো আশা করি আপনি ভিডিওটি দেখার মাধ্যমে 3টা সিরিজের ভিডিও দেখে ওয়াটার পারমিবিলিটির বেসিক বিষয়গুলো সম্বন্ধে একটা ধারণা পেতে পারবেন। এবং সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।